তারেক রহমান যমুনায় নৈশভোজ ডেকেছিলেন। নৈশভোজের টেবিল গুছিয়ে নেওয়ার আগেই জামায়াত, এনসিপি এবং তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলো সরকার পতনের হুমকি দিতে শুরু করেছে। যে জামায়াত এবং এনসিপিকে মাত্র দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রীর মিত্র হিসাবে যমুনায় নৈশভোজ করতে দেখা গেল, তারাই এখন জনসভায় দাঁড়িয়ে বলছে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, ঢাকা থেকে ডাক আসবে, ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। আর তাদের জোট সঙ্গী অলি আহমেদ তো সরাসরি হিসাব দিয়ে বলছেন জামায়াত, এনসিপি এবং মামুনুল হক এক হয়ে গেলে এক সপ্তাহের মধ্যেই তারেক রহমানের সরকারের পতন অনিবার্য। নৈশভোজের খাবার হজম হতে না হতে এই সরকার পতনের ডাকের মাঝে যে আসলে কি, চলুন বোঝার চেষ্টা করা যাক। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? যমুনায় একসঙ্গে নৈশভোজ, বাইরে এসে সরকার পতনের হুঙ্কার, ভেতরে মিত্র, বাইরে বিপ্লবী। একই টেবিলে খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে একজন প্রধানমন্ত্রীর বাসভবনে থেকে গেলেন, অন্যজন মঞ্চে উঠে বললেন এই সরকারকে এক সপ্তাহের মধ্যে নামিয়ে দেওয়া সম্ভব। বাংলাদেশের রাজনীতিতে অভিনয়ের অভাব কখনো ছিল না, কিন্তু এত দ্রুত পোশাক বদলের দৃশ্য বোধহয় আগে খুব বেশি দেখা যায়নি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ঢাকা থেকে আন্দোলনের ডাক আসবে এবং বর্তমান সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করলে জনগণ তাদেরও তাড়াবে। আর নাহিদ ইসলাম আরেক কাঠি সরেশ, নাহিদ ইসলামও তারেক রহমানের সরকারকে সতর্ক করে বলেছেন তথাকথিত জুলাই বিপ্লব এবং সংস্কারের দাবি ভুলে গেলে তার পরিণতি সরকারকে ভোগ করতে হবে। নব্য জামাতি অলি আহমদ আরো এক ধাপ এগিয়ে গিয়ে ঢাকার প্রবেশ পথ বন্ধ করে লাখ লাখ মানুষ নামিয়ে সরকার পতনের রূপরেখাও দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে শুধু অসন্তোষ প্রকাশ করা হয়নি, সরকারকে অচল করে দেওয়ার ভাষাও ব্যবহার হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই বিপ্লবীরা নৈশভোজে গেলেন কেন? তাহলে তারেক রহমানের সরকার যদি এতটাই ফ্যাসিবাদী পথে হাঁটতে শুরু করে থাকে, যদি তার পতন এক সপ্তাহের ব্যাপার হয়, তাহলে প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ গ্রহণ করে তার সঙ্গে রাজনৈতিক সৌজন্য এবং মিত্রতা প্রদর্শন করার কারণটা কি? সরকার পতনের আন্দোলন সাধারণত প্রধানমন্ত্রীর বাসভবনে রাতের খাবার খেয়ে শুরু হয় না। অন্তত সত্যিকারের সরকার বিরোধী রাজনীতিতে ক্ষমতাসীন সরকারকে উৎখাতের ঘোষণা এবং সেই সরকারের মিত্র হিসাবে আতিথ্য গ্রহণ পাশাপাশি চলে না, আমরা দেখি নাই কখনো। এ কারণে অনেকে বলেছেন বিরোধিতার এই অংশটিও হয়তো পূর্ব নির্ধারিত নাটক। তারেক রহমান সরকার ক্ষমতায় থাকবে, জামায়াত এবং এনসিপি বিরোধী দলের জায়গাটি দখল করে রাখবে, আর দুই পক্ষ মিলে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে দূরে সরিয়ে রাখবে। এক পক্ষ সরকারে থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখবে, অন্য পক্ষ রাজপথে দাঁড়িয়ে অভিযোগ করবে সরকার আওয়ামী লীগের প্রতি নরম হয়ে যাচ্ছে। ফলাফল কি? বিএনপি নিজেকে মধ্যপন্থী দেখাবে, জামায়াত এবং এনসিপি নিজেদের বিপ্লবী প্রমাণ করবে, কিন্তু আওয়ামী লীগের জন্য নির্বাচনের দরজা বন্ধই থাকবে। আওয়ামী লীগের জন্য রাজনীতির দরজা থাকবে বন্ধ, বন্ধ এবং বন্ধ। আমার এই কথা সত্যি কিনা সেটা আরো শক্তিশালী হয় যে জামায়াতের নির্বাচন কমিশনের দেওয়া আবেদনে। একদিকে তারা তারেক রহমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছে, অন্যদিকে সেই সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি করছে স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগের কোনো নেতা যেন অংশ নিতে না পারেন। অর্থাৎ জামায়াতের প্রধান উদ্বেগ সরকার পতন নয়, তাদের সবচেয়ে জরুরি রাজনৈতিক কাজ এখনো আওয়ামী লীগকে ভোটের মাঠ থেকে সরিয়ে রাখা। আপনি পুরো নাটকটা ধরতে পারছেন তোরা? রাজনৈতিক যুক্তি তো আছে এই নাটকের, মানে না এটাকে নাটক বলার পেছনে। জামায়াত যদি সত্যি সরকার পতন করতে চায় তাহলে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি নিয়ে এত উদ্বেগ থাকার তো কথা নয়। সরকার পতন ঘটলে নির্বাচন কমিশন, নির্বাচনী কাঠামো এবং রাজনৈতিক বন্দোবস্ত নতুন করে নির্ধারিত হবে, কিন্তু তারা একই সঙ্গে সরকার পতনের হুমকি দিচ্ছে, বর্তমান সরকারের নির্বাচন কমিশনের কাছে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে নিষিদ্ধ রাখার অনুরোধ করছে। এর মানে সরকারকে সরানো তাদের তাৎক্ষণিক লক্ষ্য নয়, বরং সরকারকে চাপ দিয়ে নিজেদের রাজনৈতিক দাবি আদায় করাই প্রধান উদ্দেশ্য। এনসিপির অবস্থাও একই। দলটি ভোটের রাজনীতিতে নিজস্ব শক্ত ভিত্তি তৈরি করতে পারেনি, পারার কথা নয়, কারণ এটাকে সবাই শিশুদের সংগঠন বলে জানে, কিন্তু সন্ত্রাসী শিশু বা
কিশোর গ্যাং, তথাকথিত জুলাই বিপ্লবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং আওয়ামী লীগ বিরোধী আবেগই তাদের প্রধান রাজনৈতিক পুঁজি। আওয়ামী লীগ নির্বাচনে ফিরে এলে এনসিপির প্রয়োজনীয়তা দ্রুত কমে যাবে, কারণ তখন বাংলাদেশের রাজনীতি আবার বড় রাজনৈতিক শক্তিগুলোর প্রতিযোগিতায় ফিরে যাবে। কাজেই এনসিপির জন্য তারেক রহমান সরকারের পতনের চেয়ে আওয়ামী লীগের অনুপস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি অনেকবার বলেছি সে কথা। তারেক রহমানেরও এই বিরোধিতাটা প্রয়োজন, এই মিষ্টি মিষ্টি বিরোধিতা। অর্থনীতি, আইন শৃঙ্খলা, প্রশাসনিক অস্থিরতা, মিত্রদের অসন্তোষ এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার যে বিরাট চাপে রয়েছে, তা তো সরকারের অস্থিরতা, স্পিকারকে ব্যাংকক থেকে অবিলম্বে নির্ধারিত সময়ের আগে ফিরিয়ে এনে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া প্রমাণ করছে যে সরকার প্রচন্ড ভয়ে আছে, চাপে আছে। এমন পরিস্থিতিতে একটি নিয়ন্ত্রিত বিরোধী শক্তি সরকারের জন্য বিপজ্জনক নয়, বরং খুবই উপকারী। জামায়াত এবং এনসিপি যতক্ষণ সরকার বিরোধী বক্তব্যের কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগের বিচার, জুলাই সনদ, তথাকথিত সংস্কারকে রাখবে, ততক্ষণ সরকারের প্রকৃত ব্যর্থতাগুলো আড়ালে থাকবে। এই যে শিশু মৃত্যু হামে মানুষ মারা যাচ্ছে, অসংখ্য মানুষ, সারা দেশব্যাপী আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি, এসব নিয়ে তো কেউ কথা বলবে না। কথা বলবে তো এইসব নিয়ে। এই বিরোধী দল তো আসলে শেখ হাসিনা, আওয়ামী লীগ ছাড়া আর কিছু কথা বলে না। বলে খেয়াল করলে দেখবেন বা খেয়াল করলে দেখা যাবে তাদের বক্তব্যেও আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অনুপস্থিত নন, সবসময় আছেন। জামায়াতের সমাবেশের ঘোষিত উদ্দেশ্যের মধ্যেই ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের বিচার এবং তথাকথিত জুলাইয়ের রায় বাস্তবায়নের দাবি। তার মানে তারেক রহমান সরকারের বিরুদ্ধে আয়োজিত কথিত আন্দোলনের মঞ্চ শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী রাজনীতির উপর দাঁড়িয়ে আছে। ফলে এটি সত্যিকারের সরকার বিরোধী আন্দোলন, নাকি এটি একই রাজনৈতিক বন্দোবস্তের ভেতরে ক্ষমতা এবং সুবিধার ভাগাভাগির চাপ বাড়ানো, সেই প্রশ্ন তো তুলতেই পারেন এবং তোলাটাই স্বাভাবিক। জামায়াত হয়তো আরো বেশি রাষ্ট্রীয় ক্ষমতা চায়, এনসিপি নিজেদের হারানো গুরুত্ব ফিরিয়ে আনতে চায়, ছোট দলগুলো পদ পদবি এবং রাজনৈতিক স্বীকৃতি চায়। তারেক রহমানও চান তারা বিরোধিতার অভিনয় করুক, কিন্তু এমন সীমার মধ্যে করুক যাতে সরকার না পড়ে যায়, আওয়ামী লীগও ফিরতে না পারে। রাজনীতিতে মতবিরোধ থাকা তো অস্বাভাবিক নয়। মিত্র দল সরকারের সমালোচনাও করবে, কিন্তু একদিন নৈশভোজে মিত্রতা দৃঢ় করা, পরদিন আবার এক সপ্তাহের মধ্যে সরকার পতনের হুমকি দেওয়া, একই সঙ্গে সরকারের নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার আবেদন করা, এটা সাধারণ মতবিরোধ নয়, এটা আসলে নাটক, খুব সুন্দর রাজনৈতিক ভণ্ডামি, নয়তো ক্ষমতার সাজানো খেলা। এই খেলার সবচেয়ে বড় লক্ষ্য আওয়ামী লীগকে ঠেকানো এবং জনগণের সামনে একটি কৃত্রিম রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি করা। জনগণকে দেখানো সরকার এবং বিরোধী দলের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে, অথচ উভয় পক্ষ একমত থাকবে সবচেয়ে মৌলিক প্রশ্নে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না, শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া যাবে না এবং জনগণকে পূর্ণ রাজনৈতিক বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাই জামায়াত এবং এনসিপির সরকার পতনের ডাক শুনে এখনই বিপ্লবের ঢোল বাজানোর কোনো কারণ নেই। আগে দেখতে হবে তারা প্রধানমন্ত্রীর নৈশভোজ খাবার কিভাবে হজম করলো, সংসদীয় সুবিধা কিভাবে তারা নিচ্ছে, সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতা তাদের কি, এবং তারা একটি অন্তর্ভুক্তি নির্বাচনের দাবি তোলে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। এসব না করে শুধু মঞ্চে দাঁড়িয়ে ঢাকা অচল করার হুমকি দিলে আন্দোলন না বলে সেটি আওয়ামী লীগ হটানোর বা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার নাটক বলতে পারেন বরং। এবং নৈশভোজের পর আপনি এটাকে পলিটিক্যাল ডেজার্ট বা রাজনৈতিক মিষ্টান্নও বলতে পারেন, রাজনৈতিক রসগোল্লাও বলা যেতে পারে। মূল খাবার ছিল আওয়ামী লীগ ঠেকানোর ঐক্য, আর সরকার পতনের হুঙ্কার হচ্ছে জনগণকে দেখানোর জন্য সাজানো শেষ পদ। টেবিলের দুই পাশে বসা লোকগুলো ঝগড়া করছে ঠিকই, কিন্তু তাদের সামনে রাখা মেনুটা এখনো সেই একই আছে, আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং জনগণ যাতে স্বাধীন রাজনৈতিক সিদ্ধান্ত না নিতে পারে সেটি নিশ্চিত করা। এটাই বর্তমানে বিএনপি, জামায়াত, এনসিপির রাজনৈতিক মেনু, এর বাইরে আর কিছুই নেই। ভালো থাকবেন সবাই।